প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমি বিপ্লব মণ্ডল অঙ্গীকার হয়েছি আগামী একটা বছর তোমাদের সঙ্গে থাকব ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রতিটা আলোচনা নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই আমার সঙ্গে একইভাবে জুড়ে থাকবে। আমরা স্বভাবত লক্ষ্য করি যে মাধ্যমিক স্তরে এসে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে অঙ্ক, ইংরাজি এই দুটো সাবজেক্টে টিউশন স্যারের সহযোগিতা নিয়ে থাকি, কিন্তু অন্য যে আরও বেশ কিছু সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টগুলো টিউশন স্যারের সহযোগিতা হয়ে ওঠে না। তাই তো আমি নিয়ে এসেছি এই প্রথমবারের জন্য তোমাদের জন্য ভূগোল বিষয়ে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা এবং এমসিকিউ প্রশ্নের সমাধান। প্রতি সপ্তাহে রবিবার করে তোমরা আমার এই ক্লাসটি দেখতে পাবে। অধ্যায়ভিত্তিক প্রথমে আলোচনা হবে, তারপরে গিয়ে এমসিকিউ প্রশ্ন উত্তর করা হবে। তাহলে দেখো, আমাদের মাধ্যমিক ভূগোলের যে প্রথম অধ্যায়টি রয়েছে সে অধ্যায়টি হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আমরা প্রত্যেকেই ভূগোল বই পড়েছি এবং পৃথিবী সম্পর্কে জেনেছি। এর আগেও জেনেছি অন্তর্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ, সেগুলো পড়েছি। কিন্তু আমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে রয়েছে বহির্জাত প্রক্রিয়া। তো এই বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি সেটা আমাদের সবার আগে জানা খুবই প্রয়োজন। দেখো, তার আগে আমরা একটু চলে আসি যে ভূমিরূপ বলতে আমরা কি বুঝি। তা ভূমিরূপ বলতে আমরা কি বুঝি? আমাদের পৃথিবীর উপরিভাগের অংশের আকৃতি বা দৃশ্যমান সব জায়গায় সমান হয় না। কোথাও সমভূমি এলাকা, কোথাও মালভূমি এলাকা, কোথাও আবার পার্বত্য ভূমি দেখতে পাওয়া যায়। পৃথিবীর উপরিভাগের এই প্রাকৃতিক সৌন্দর্যময় রূপকে এক কথায় ভূমিরূপ বলা হয়। তাহলে সবাই বুঝতে পারছো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। এটা হলো আমাদের দ্বিতীয় অংশ, যেটি আমাদের জানতে হবে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়। তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, যথা এক অন্তর্জাত প্রক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি এন্ডোজেনেটিক প্রসেস, এবং 2 নম্বর হলো বহির্জাত প্রক্রিয়া, যাকে বলা হয়ে থাকে এক্সোজেনেটিক প্রসেস। তো আমাদের পাঠ্য অংশে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে এই বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস সম্পর্ক নিয়েই আলোচ্য বিষয়, এবং বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপের কিভাবে পরিবর্তন সাধন ঘটে সেগুলো নিয়েই আমাদের জানতে হবে। তো সবার আগে আমাদের জানতে হবে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। ডেফিনেশনটা সবাইকে জানতে হবে। তো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? ভূপৃষ্ঠের উপরিভাগে যে সকল প্রাকৃতিক শক্তিসমূহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ভূমিভাগের পরিবর্তন সাধন ঘটে, তখন তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।
যদিও এইখানের সামান্য একটু অংশ তোমরা দেখতে পাচ্ছ না, তবে আমি চেষ্টা করব দেখানোর জন্য। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার বলবো বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি। তো বহির্জাত প্রক্রিয়ার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নাম্বার 1, বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপের পরিবর্তন অত্যন্ত ধীর গতিতে ঘটে, মানে একটু সময় নেয়, মানে দীর্ঘ সময় বা লং টাইমের মধ্য দিয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটে। 2 নম্বর, বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি কোথাও এককভাবে, কোথাও আবার সম্মিলিতভাবে ক্রিয়াশীল হয়। 3 নম্বর কি? 3 নম্বর হলো বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তনকারী শক্তির মূল উৎস হলো সূর্য বা তোমরা বলতে পারো সৌরশক্তি। 4 নম্বর হলো বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূমিভাগের ক্ষয় ও সঞ্চয় উভয় ঘটে, কিন্তু তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে আসি। এবার আমরা জানব যে বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিসমূহগুলি কি কি এবং এই সকল শক্তিসমূহগুলি কোথায় কোথায় ক্রিয়াশীল হয় সর্বাধিক পরিমাণে। তো বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলির মধ্যে প্রধান হলো নদী। এই নদী মূলত আর্দ্র অঞ্চলের ভূমিভাগের ওপরে অধিক ক্রিয়াশীল হয়। 2 নম্বর হলো হিমবাহ। হিমবাহ কোথায় ক্রিয়াশীল হয়? হিমবাহ মূলত উচ্চ অক্ষাংশ বা পার্বত্য অঞ্চলের সর্বাধিক পরিমাণে ক্রিয়াশীল হয়। 3 নম্বর কি? 3 নম্বর হলো বায়ু। বায়ু কোথায় সর্বাধিক পরিমাণে ক্রিয়াশীল হয়? বায়ু সাধারণত ক্রিয়াশীল হয় মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে। এরপরে আমাদের নেক্সট আসছে সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ সর্বাধিক কোথায় ক্রিয়াশীল হয়? সমুদ্র তরঙ্গ সর্বাধিক ক্রিয়াশীল হয় উপকূল ভাগে, অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমুদ্র তরঙ্গ সর্বাধিক ক্রিয়াশীল হয়। নেক্সট ভৌমজল। ভৌমজল সর্বাধিক কোথায় ক্রিয়াশীল হয়? ভৌমজল সর্বাধিক চুনাপাথর গঠিত অঞ্চলে ক্রিয়াশীল হয়। তোমরা জানো চুনাপাথর জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এবং রাসায়নিক বিক্রিয়া করে গলে যায়, তাই চুনাপাথর গঠিত অঞ্চলেই ভৌমজল সর্বাধিক ক্রিয়াশীল হয়। এরপরে আমরা বহির্জাত প্রক্রিয়া পড়তে গিয়ে দুটো বিশেষ বিশেষ টার্ম পড়ব, যে বিশেষ টার্ম হলো আরোহণ কাকে বলে, অবরোহণ কাকে বলে। তো আমাদের পরীক্ষার্থীর মধ্যে একটু পরীক্ষার সময় ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে, কি আরোহণ কাকে বলে আর অবরোহণ কাকে বলে। তো মনে রাখার সব থেকে বিশেষ পদ্ধতি হলো আরোহণ, মানে আমরা পর্বত আরোহীদের কি বলি? পর্বত আরোহী বলি। এরা কি করে? উপরের দিকে ওঠে। তাহলে আমরা এর সঙ্গে মনে রাখতে পারি আরোহণ মানে উপরের দিকে ওঠা বা উঁচু হয়ে যাওয়া, আর অবরোহণ, অব কথার অর্থ হলো নিচু, আর অবরোহণ মানে নিচু হয়ে যাওয়া। তা আরোহণ কাকে বলে? বহির্জাত শক্তি সমূহের সঞ্চয় কার্যের ফলে ভূমিভাগের কোনো নিচু স্থান উঁচু স্থানে পরিণত হওয়াকে বলা হয় আরোহণ। নেক্সট অবরোহণ কাকে বলে? বহির্জাত শক্তিসমূহের ক্ষয়কার্যের ফলে ভূমিভাগের উপরিভাগের কোনো উঁচু স্থান ক্রমশ
নিচু ভূমিতে পরিণত হওয়াকে বলা হয় অবরোহণ। বোঝা গেছে এই দুটো বিষয়? তারপরে আমরা একটা সংজ্ঞা পড়ব, যে সংজ্ঞাটা হলো পর্যায়ন কাকে বলে বা পর্যায়ন কি। এর ইংরেজি টার্ম হলো গ্রেডেশন। তো ভূপৃষ্ঠের উপরিভাগের বহির্জাত শক্তিসমূহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ভূমিভাগের উপরি অংশ সমতল ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন বা গ্রেডেশন। অর্থাৎ দেখো, এখানে ভূপৃষ্ঠের উপরিভাগে ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ উভয় ক্রিয়াশীল হচ্ছে, এবং উভয়ই ক্রিয়াশীল হয়ে ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে উঁচু কিংবা নিচু ভূমিকে সমতল ভূমিতে পরিণত করছে। এরপরে আসছে আমাদের কি ক্ষয় সীমা কি। এই ক্ষয় সীমার ধারণা দিয়েছেন আমাদের ভূবিজ্ঞানী JW পাওয়েল। আর এই ক্ষয় সীমার শেষ সীমা হিসাবে আমরা ধরি সমুদ্রতলকে। তো ক্ষয় সীমা কি? ভূপৃষ্ঠের উপরিভাগের ক্ষয়কারী শক্তিসমূহগুলি ক্ষয় করতে করতে যে নির্দিষ্ট সীমা পর্যন্ত এসে উপস্থিত হয়, সেই সীমাকেই বলা হয় ক্ষয় সীমা। তাহলে আজকের মতো আমরা এই পর্যন্তই রাখবো।